বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 23 ডিসেম্বর, 8 পৌষ এবং ফার্সি 2 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30টায় সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ,
এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের নেতৃত্বে সেদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইরান সফরে এসেছেন। এছাড়া বাংলাদেশে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, সংঘর্ষ, ভাঙচুর ও হাঙ্গামা অব্যাহত রয়েছে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। শুনবেন দ্বিতীয় পর্যায়ে। বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদে চলমান ধারাবাহিক নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, হাঙ্গামা এসব অব্যাহত রয়েছে। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো আবারও জানিয়ে দেব। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জেনারেল কাসেম সুলাইমানি হত্যার ঘটনা তদন্তে ইরান ইরাকের যৌথ বিবৃতি, জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার। চীনের বাধার একদিন পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব পাস, ত্রাণ ও অর্থ পাঠানো যাবে আফগানিস্তানে। নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের উদ্যোগ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি, ওবায়দুল কাদেরের অভিযোগ। সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল ইরান, রাশিয়া ও তুরস্ক। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান ও ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী এবং মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদী আজ এই বিবৃতি প্রকাশের কথা জানান। তিনি বলেন, জেনারেল কাসেম সুলাইমানি হত্যার ঘটনা তদন্তে গঠিত ইরান ও ইরাকের যৌথ কমিটির পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সুলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন সেনারা হত্যা করে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দিস নিহত হন। দুই কমান্ডারই মধ্যপ্রাচ্যে মার্কিন মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইরাক ও ইরান যৌথ কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি সম্পর্কে গরিবাবাদী বলেন, বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে এই দুই কমান্ডারের হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক আইন এবং এর সঙ্গে এ সংক্রান্ত সমস্ত কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন। দুই কমান্ডারের হত্যাকাণ্ডের বিষয়ে ইরাক ও ইরান অত্যন্ত জোরালোভাবে এবং আন্তরিকতার সাথে তদন্ত করবে ও এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, সিদ্ধান্তদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর ব্যাপারে একটি প্রস্তাব পাশ করেছে। আমেরিকার তোলা প্রস্তাবের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্য সম্মতিসূচক ভোট দিয়েছে। এই প্রস্তাব পাশের ফলে এখন থেকে আফগানিস্তানের পাওনা অর্থ পরিশোধ করা, অর্থনৈতিক সম্পদ এবং সময়মতো পণ্য পাঠানো ও প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এই প্রস্তাবে বলা হয়েছে, এই ধরনের সহযোগিতা আফগানিস্তানের মৌলিক মানবিক চাহিদা পূরণে সহায়তা করবে এবং এর মাধ্যমে নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা অন্য একটি প্রস্তাব তুলেছিল, যাতে বলা হয়েছিল আমেরিকার যে কমিটি আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞার বিষয়টি দেখভাল করে তারা অনুমোদন দিলে আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানো যাবে। রাশিয়া ও চীন ওই প্রস্তাবের ওপর ভেটো দিয়েছিল। এরপর সংশোধিত প্রস্তাব উত্থাপন করে আমেরিকা এবং গতকাল তা নিরাপত্তা পরিষদে পাশ হয়। গত 15 আগস্ট কাবুলের পতনের মধ্য দিয়ে পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর আমেরিকা আফগানিস্তানের প্রায় $1000 কোটি আটক করে। ইউক্রেনে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বুধবার এক টেলিফোন আলাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার ওই টেলিফোন আলাপের কথা ঘোষণা করেছে। এটি বলেছে, টেলিফোন আলাপে দুই মার্কিন কূটনীতিক ইউক্রেন সহ অন্যান্য যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ব্লিংকেন এবং বোরেল ইউক্রেনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং প্রয়োজনে যৌথভাবে যে কোনো উদ্যোগ নেয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে তার বড় ধরনের জবাব দিতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার জন্য সবসময় অজুহাত সৃষ্টি করার চেষ্টা করে আমেরিকা। বর্তমানে ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ঘটনা ওয়াশিংটনকে সেই সুযোগ এনে দিয়েছে। এদিকে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE জানিয়েছে, ইউক্রেন, রাশিয়া এবং আন্তঃসরকারি বেশ কয়েকটি সংস্থা পূর্ণমাত্রার যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি করতে একমত হয়েছে। চুক্তি হলে ইউক্রেন সরকার এবং দেশটির পূর্বাঞ্চলে বসবাসরত রুশ বংশোদ্ভূত গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। ইউক্রেনে অবস্থিত OSCEর চেয়ারপারসনের কার্যালয়ের বিশেষ প্রতিনিধি মিকো কিনুনেন গতকাল এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, 2020 সালের 22 জুলাই সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে শক্তিশালী করার জন্য আলোচনায় অংশগ্রহণকারীরা যে জোরালো প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তাতে আমি খুশি। 2014 সাল থেকে ইউক্রেনের দনবাস এলাকায় রুশ বংশোদ্ভূত গেরিলা এবং ইউক্রেনের সরকারি সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়। ইউক্রেন সরকার, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা দাবি করছে এই সংঘাতের পেছনে রাশিয়ার হাত রয়েছে। সংঘাতে পর্যন্ত 13,000-এর বেশি মানুষ মারা গেছেন। এই ইস্যুতে ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার উপর বেশ কয়েক দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তবে রাশিয়া বারবার পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি। এ সম্পর্কে ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির শুভ উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত বিএনপি নেতারা। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বলেন, মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের সাংবিধানিক ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতির উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়ে বিএনপি নেতারা বরং সরকারের বিরুদ্ধে চিরাচরিতভাবে বিষোদ্গার করে চলছেন। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি। ক্ষমতার প্রশ্নে তাদের কাছে স্বৈরতন্ত্র আর গণতন্ত্র সবই সমান। দেশে চলমান গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণের মতামত প্রকাশের সর্বোত্তম মাধ্যম হল নির্বাচন। সেই নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর গণতান্ত্রিক ও আধুনিক করার লক্ষ্যে
কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক ক্ষণে গৌরবোজ্জ্বল সময়ে রাষ্ট্রপতির উদ্যোগে চলমান সংলাপে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা আরও গতিশীল হবে। ওদিকে গতকাল বুধবার হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপরে পুলিশি হামলার প্রতিবাদে আগামীকাল শুক্রবার সিলেট বিভাগের সকল উপজেলা এবং শনিবার সিলেটের সকল জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বুধবার হবিগঞ্জের পুলিশ বিনা উস্কানিতে দলের পূর্ব ঘোষিত সমাবেশে হামলা করেছে, গুলিবর্ষণ করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার মেয়র হচ্ছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে এক বৈঠকে তাঁকে কলকাতা পৌরসভার দলনেতা নির্বাচিত করা হয়। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কলকাতা পৌরসভার মেয়র হচ্ছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ বৃহস্পতিবার তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে এক বৈঠকে তাকে কলকাতা পৌরসভার দলনেতা নির্বাচিত করা হয়। বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দ্বিতীয়বারের জন্য তিনি কলকাতার মেয়র হচ্ছেন। আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পরেই তিনি সরকারিভাবে মেয়র ঘোষিত হবেন। অন্যদিকে ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। একই সঙ্গে আজ 13 জনকে নিয়ে মেয়র ইন কাউন্সিলের সদস্যদের নাম ঘোষণা করা হয়। গত 2018 সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে ফিরহাদ হাকিমকে মেয়রের দায়িত্বভার দিয়েছিলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালের জানুয়ারি মাসে 14,000 ভোটে জয়ী হয়ে কাউন্সিলর হয়ে মেয়র পদে পাকাপাকিভাবে বসেছিলেন ফিরহাদ হাকিম। এরপর থেকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পৌরসভা পরিচালনা করা সহ মন্ত্রিত্বও সামলেছেন। ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন বলেও পরিচিত। তৃণমূল সভানেত্রীর নির্দেশিত পথে টক টু মেয়র কর্মসূচি চালু করে পৌরসভার সঙ্গে নাগরিক সংযোগ বাড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। করোনা মহামারী পর্বে প্রশাসক হিসেবেও পৌরসভা পরিচালনার ক্ষেত্রে সফল হয়েছিলেন। সেজন্য তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই ফের কলকাতার প্রথম নাগরিক পদে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন বলে দলীয় সূত্রের খবর। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েল বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে যে হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং তুরস্ক। আস্তানা শান্তি প্রক্রিয়ায় এই 3 দেশ হচ্ছে গ্যারান্টার। আস্তানা শান্তি প্রক্রিয়ার 17তম বৈঠক শেষে 3 দেশ এক যৌথ বিবৃতিতে সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার উপরে এ ধরনের হামলা আঞ্চলিক স্থিতিশীলতা আর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন অবসানের আহ্বান জানিয়েছে এই 3 দেশ। একই সঙ্গে তারা বলেছে, ইসরায়েলি আগ্রাসন আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরায়েলি হামলার কারণে সিরিয়ার বেসামরিক নাগরিকদের জীবন চরম হুমকির মুখে পড়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের নেতৃত্বে সেদেশের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল ইরান সফরে এসেছেন।
ইরাক ইরান সম্পর্কের গুরুত্ব সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের নেতৃত্বে সেদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ইরান সফরে এসেছেন। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি সহ দেশটির গুরুত্বপূর্ণ আরও অনেক কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান কিছুদিন আগে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে দেয়া এক বার্তায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিস্তার এবং ইরাকের উন্নয়নে সহযোগিতার জন্য তেহরানের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। ইরাকের প্রতিনিধি দলের ইরান সফর এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক অঙ্গনে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে নানাবিধ সংকটে জর্জরিত ইরাককে সহযোগিতায় প্রতিবেশী ইরান একমাত্র দেশ যে কিনা সবসময়ই তাদের পাশে রয়েছে। উদাহরণস্বরূপ ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের তাণ্ডবের সময় একমাত্র ইরান ইরাকের সরকার ও জনগণের পাশে ছিল এবং ইরানের সহযোগিতায় জঙ্গিদেরকে নির্মূল করা সম্ভব হয়েছে। এছাড়া ইরাকের অর্থনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নেও ইরানের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ সন্ত্রাসবাদ দমন এবং ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ইরানের সহযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেছেন, ইতিহাস সাক্ষী যে ইরাকের দুঃসময়ে ইরান সবসময় আমাদের পাশে ছিল এবং এ বিষয়টি ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাস্তবতা হচ্ছে পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর মধ্যে ইরানের সঙ্গে ইরাকের রয়েছে সবচেয়ে বেশি অভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন। এছাড়া দীর্ঘ সীমান্ত থাকায় গড়ে উঠেছে সর্বাত্মক সহযোগিতা ও সম্পর্ক। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে ইরাক ও ইরানের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার এবং দুদেশের বাণিজ্য সম্পর্ক নষ্ট করার জন্য আমেরিকা ব্যাপক চেষ্টা চালিয়েছে। এ লক্ষ্যে তারা ইরাকের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে, কিন্তু তারপরও বাণিজ্য সম্পর্ক অটুট রয়েছে। বর্তমানে দুদেশের বাণিজ্য বিনিময়ের পরিমাণ $2000 কোটি ছাড়িয়ে গেছে। এতে কোনো সন্দেহ নেই যে ইরাক ও ইরানের সম্পর্ক প্রতিবেশী সুলভ সম্পর্কেরও অনেক ঊর্ধ্বে। এই দুই দেশ আঞ্চলিক যে কোনো সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরই আলোকে ইরাকের প্রতিনিধি দলের ইরান সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও হাঙ্গামা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদে চলমান ধারাবাহিক নির্বাচনকে কেন্দ্র করে হত্যা, রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর, হাঙ্গামা এসব অব্যাহত রয়েছে। নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশগ্রহণ না করায় মাঠে রয়ে গেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী। আর এ নিয়ে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে বিরোধ এখন তুঙ্গে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হাঙ্গামা, ভাঙচুর, রক্তাক্ত সংঘাত, এমনকি খুনোখুনির মতো ঘটনাও ঘটছে। পর্যবেক্ষকগণ বলছেন, টানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতাসীন দলের মধ্যে সরকারি সুযোগ সুবিধা লাভের আকাঙ্ক্ষা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিরোধী রাজনৈতিক দল অনুপস্থিত থাকায় আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরাই তাদের বিদ্রোহীদের মোকাবেলা করছে। দল থেকে বিদ্রোহীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও পরিস্থিতির তেমন কিছু উন্নতি হচ্ছে না। এই ইলেকশনটা আপনার হয়ে গেছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের ইলেকশন। তো এক্ষেত্রে আপনার বিরোধী দল না থাকলেও আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে গেছে। এখন আপনি যদি কয়েকদিনের আওয়ামী লীগ নেতা এবং চেয়ারম্যান ক্যান্ডিডেটদের বক্তব্য শোনেন, আপনি দেখেছেন যে কুষ্টিয়া একজন বলেছে যে নৌকায় ভোট না দিলে আমি AK-47 নিয়ে আসবো। উখিয়ার একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট বলেছেন এবং সে ইনকামবেন্ট চেয়ারম্যান, সে বলেছে যে আমাকে ভোট না দিলে, নৌকায় ভোট না দিলে তার কবর হবে না, মসজিদে নামাজ পড়তে পারবে না। নাটোর জেলা আওয়ামী লীগের সম্পাদক পর্যায়ের একজন নেতা, সে বলেছে যে নৌকায় ভোট যারা দিবেন না তারা কেন্দ্রে আসার দরকার নেই।
মাদারীপুরের একজন বলেছে যে নৌকায় ভোট না দিলে তার এই এলাকা থাকার অধিকার থাকবে না। বিরোধী দল তো নেই, তাদের নিজেদের যে ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট হিসাবে দাঁড়িয়েছে তাদেরকেও সহ্য করতে পারছে না আওয়ামী লীগ। এদিকে গতকাল বুধবার রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের দুজন ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী সিরাজ ওলদার ও নুরুল ইসলামের সমর্থকদের মধ্যে 3 ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত 50 জন আহত হয়েছে বলে জানা গেছে। ওদিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে আগলি বাজারে বিপ্লব ব্যাপারী নামে 40 বছরের একজন যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এদিকে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী প্রার্থী আলী হায়দার বকশির কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত 8টার দিকে ইউনিয়নের শান্তিরহাট বাজারে এই হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বকশির ছেলে ইব্রাহিম বকশি সহ অন্তত 10 জন সমর্থক আহত হয়েছেন। হামলার সময় পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। প্রতিবেদনটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। জেনারেল কাসেম সুলেমানি হত্যার ঘটনা তদন্তে ইরান ইরাকের যৌথ বিবৃতি জড়িতদের শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার। চীনের বাধার একদিন পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন প্রস্তাব পাশ, ত্রাণ ও অর্থ পাঠানো যাবে আফগানিস্তানে। নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্টের উদ্যোগ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি, ওবায়দুল কাদেরের অভিযোগ। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফিজ।